হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাগলা দাশু লাইট স্কুল অফ থট। আজকে আমরা ম্যাক্স ওয়েবারের ব্যুরোক্রেসি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই। তোমরা চাইলে আমাদের যে কোনো ব্যাচে জয়েন করতে পারো এবং রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যে কোনো নোটসের জন্য আমাদের সাথে ওপরে দেওয়া কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করো। ম্যাক্স ওয়েবারের আগে ব্যুরোক্রেসি সম্পর্কে ধারণা দেন ডি গুয়ার্নে এবং পরবর্তীকালে জে.এস. মিল এই ধারণাটিকে আরও সঞ্চারিত করেন। কিন্তু এই যে ব্যুরোক্রেসি সম্পর্কে সুসংহত একটি ধারণা তৎকালীন সময়ে কেউ প্রদান করতে পেরেছিল না। সেই ধারণাই প্রথম দেন ম্যাক্স ওয়েবার। তিনি তার গ্রন্থ থিওরি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন ব্যুরোক্রেসি সম্পর্কে সুস্পষ্ট ধারণা বর্ণনা করেন। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের ধারণা দিতে গিয়ে বলেছেন, আমলাতন্ত্র বলতে এমন এক ক্রমোচ্চ স্তরবিন্যস্ত প্রশাসনকে বোঝানো হয় যা পেশাদার, দক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়। এই সকল বিশেষজ্ঞ ব্যক্তিগণ প্রশাসনের নানান জটিল ও বহুধারায় বিভক্ত কাজের দেখভাল ও নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন করেন। অর্থাৎ তিনি ব্যুরোক্রেসি সম্পর্কে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন, ব্যুরোক্রেসি এমন একটা ধারণা যেখানে কি হবে, যেখানে হচ্ছে ক্রমোচ্চ স্তর বিন্যস্ত হবে, উঁচু থেকে নিচে অবধি স্তরটা বিন্যস্ত হবে এবং যিনি উপরে বসে আছেন বা যিনি প্রধান, তার কথা নিম্নে বসে থাকা ব্যুরোক্রেসি যারা রয়েছে, ব্যুরোক্রেট যারা রয়েছে, তারা মেনে চলবে। এইভাবে তিনি দেখিয়েছেন যে ব্যুরোক্রেসি স্তর বিন্যস্ত হবেন। তাছাড়াও তিনি বলেছেন যে ব্যুরোক্রেটরা হবে পেশাদার এবং দক্ষ, যাতে ব্যুরোক্রেটরা যে কোনো সমস্যার সমাধান করতে পারে, তাই তাদেরকে দক্ষ হতে হবে নিজেদের কাজে। যখন কোনো ব্যক্তি নিজের কাজে দক্ষ হয়, তখন সে ব্যক্তি সেই কাজটি খুবই ভালোভাবে সম্পাদন করতে পারে। সেজন্যই তিনি দক্ষ একজন প্রশাসনবিদের কথা বলেছেন। ম্যাক্স ওয়েবার বলেছেন যে ব্যুরোক্রেটরা যে কোনো সমস্যায় থাকাকালীন যে ধরনের ক্রিয়া করবেন, সেই ক্রিয়া 3 প্রকার হতে পারে। 1. আবেগপূর্ণ ক্রিয়া, 2. ঐতিহ্যগত ক্রিয়া এবং 3. যুক্তিসিদ্ধ ক্রিয়া। তিনি বলেন, যখন কোনো ব্যক্তি নিজের আবেগের দ্বারা পরিচালিত হয়ে তখন যদি কোনো কাজ করেন, তখন সেটি আবেগপূর্ণ ক্রিয়া হয়, বা কোনো ব্যক্তি নিজের ঐতিহ্যের দ্বারা পরিচালিত হয়ে যখন কোনো কাজ করেন, তখন সেটি ঐতিহ্যগত ক্রিয়া হয়। আর যখন সেই পরিস্থিতির উপযোগী কোনো কাজ কোনো ব্যক্তি করেন বা যেটা যুক্তিসিদ্ধ বলে মনে হয়, সেই পরিস্থিতিতে সেই কাজটি যখন একজন ব্যক্তি করেন, তখন সেটি যুক্তিসিদ্ধ ক্রিয়া হয়। তিনি বলেছেন যে ব্যুরোক্রেটদের কখনোই আবেগপূর্ণভাবে বা ঐতিহ্যগতভাবে পরিচালিত হতে হলে চলবে না। যে সময়ে উপযোগী থাকবে যেই কাজটি করা, সেটিই করতে হবে, অর্থাৎ যুক্তিসিদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে। অ্যাকচুয়ালি এই যে ম্যাক্স ওয়েবার যিনি রয়েছেন, তিনি ব্যুরোক্রেসিকে আইডিয়াল টাইপ হিসাবে গড়ে তুলতে চেয়েছেন, আর সেটি করতে গিয়েই তিনি এই ক্রিয়ার বিভাজন করেছেন। আমরা যখনই কোনো কাজ যুক্তিসিদ্ধভাবে করি, তখন সেই কাজটি সঠিকভাবে পরিচালিত হয়, আবার সেই কাজটি ঠিকঠাকভাবে আমাদের সামনে উপস্থাপিত হয় এবং যেই পরিস্থিতিতে আমরা এই কাজটিকে করে থাকি, সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য খুবই প্রয়োজনীয় হয়ে ওঠে। তাই ম্যাক্স ওয়েবার সর্বদা চেয়েছেন যে প্রতিটা ব্যক্তি যেন যুক্তিগতভাবে, যুক্তিসিদ্ধভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে তা তার জন্যও ভালো হয় এবং সমস্ত জনগণের জন্যও ভালো হয়। প্রথমেই আমরা বলেছি যে আমলাতন্ত্র হবে ক্রমোচ্চ স্তর বিন্যস্ত। এই যে ক্রমোচ্চ স্তর বিন্যস্ত কথাটি হচ্ছে টপ টু বাটন, মানে উপর থেকে যখন কোনো আদেশ বা নির্দেশ নেমে আসবে নিম্নবর্তী কর্মচারীদের ওপর, তখন সেটা এই ধরনের ক্রিয়া হয়। তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন অধস্তনের কাজকে নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণকে সর্বদাই বৈধ হতে হবে। অর্থাৎ যখন কোনো লিগ্যাল জিনিস হয় বা আইনগত কোনো বিষয় হয়, তখন সেই বিষয়টি বৈধ হয়। একজন উচ্চপদস্থ কর্মচারী যখন তার নিম্নপদস্থ কর্মচারীর ওপরে ততটাই আস্থাশীল হয় বা ততটাই কাজ চাপায় যা বৈধ হবে,
এই ক্ষেত্রে তিনি বৈধতাকে 3 ভাগে ভাগ করলেন। তিনি বললেন বৈধতা 3 প্রকার হয়: ক্যারিজমেটিক অথরিটি, ট্রেডিশনাল অথরিটি অ্যান্ড রেশনাল লিগ্যাল অথরিটি। আমাদের চ্যানেলে অলরেডি ম্যাক্স ওয়েবারের কর্তৃত্ব সম্পর্কে ধারণার একটি বড় ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেটিকেও দেখে রাখতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্কটি প্রোভাইড করে দেব তোমাদের। তিনি বলেছেন ক্যারিজমেটিক অথরিটি হয় তখন যখন কোনো ব্যক্তির রূপ, গুণ বা তার কাজের দ্বারা পরিচালিত হয়ে বা কাজের দ্বারা প্রসন্ন হয়ে কোনো ব্যক্তি সেই ব্যক্তির ওপর নির্ভরশীল হয়, তখন তাকে আমরা ক্যারিজমেটিক অথরিটি বলি। যেরকম আমরা বলতে পারি যে নেতাজি সুভাষের যে ক্যারিজমেটিক পাওয়ার ছিল তার দ্বারা প্রভাবিত হয়ে সহস্র মানুষ তার পথে ধাবিত হয়েছেন। এরপরে আসা যাক ট্রেডিশনাল অথরিটি। ট্রেডিশনাল অথরিটি বলতে তিনি বুঝিয়েছেন যে যখন বংশানুক্রমিকভাবে অথরিটি পিতার পরে পুত্র এবং পুত্রর পরে তার পুত্রর হাতে নেমে আসে, তখন তাকে ট্রেডিশনাল অথরিটি বলা হয়। যেমনভাবে ইংল্যান্ডের রাজার রানীর কথা আমরা এখানে বলতে পারি। ইংল্যান্ডের যেই রাজ পরিবার আছে তা বংশানুক্রমিকভাবে নিজেদের অথরিটিকে কায়েম করে। এই ধরনের অথরিটিকে আমরা ট্রেডিশনাল অথরিটি বলি। এরপর আসে রেশনাল লিগ্যাল অথরিটি। যখন কোনো ব্যক্তির অথরিটি বা কোনো ব্যক্তির কর্তৃত্ব যুক্তিসঙ্গত এবং আইন মেনে হয়, তখন তাকে আমরা রেশনাল লিগ্যাল অথরিটি বলি। এই ধরনের অথরিটি রয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি হাতে। অর্থাৎ আমাদের সংবিধান মেনে, আইন এবং নিয়ম মেনে যেহেতু তাদের অথরিটি হাতে এসেছে, তাই তাদের অথরিটিকে আমরা রেশনাল লিগ্যাল অথরিটি বলি। ম্যাক্স ওয়েবার নিজের ব্যুরোক্রেসিকে আইডিয়াল টাইপ হিসাবে গড়ে তুলতে বললেন যে অথরিটি সবসময় রেশনাল লিগ্যাল হবে। অর্থাৎ যেভাবে আইন মেনে রাজ্যপাল, রাষ্ট্রপতি আমাদের দেশকে শাসন করে, তেমনভাবেই যিনি ব্যুরোক্রেসিতে যোগদান করবেন তিনিও আইন এবং নিয়ম নৈতিকতা মেনে তার কাজকে পরিচালনা করবেন। ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক এবার আমরা দেখে নেব। তিনি বলেছেন শ্রম বিভাজনের কথা। অর্থাৎ একটি কাজ পরিচালনা করার সময় সেই কাজটিকে কিভাবে পরিচালিত করতে হবে এবং কতজন ব্যুরোক্রেট সেই কাজ পরিচালনা করতে লাগবে এবং কার কি কাজ হবে, অর্থাৎ শ্রম বিভাজন কেমন হবে সেটা আগে থেকেই করে নিতে হবে। তিনি বলেছেন যে সমস্ত কর্মচারীদের পদমর্যাদা যেহেতু আলাদা, সেহেতু সমস্ত কর্মচারী নিজের কাজের সুনির্দিষ্ট পরিধিকে আইনগতভাবে নিয়ন্ত্রিত করবেন। যেমনভাবে বলা যায় একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কাজ করছে সেই কাজ নিশ্চয়ই একজন অধস্তন কর্তৃপক্ষ করতে পারবেন না। তাই সর্বদা একথা মাথায় রাখতে হবে যে ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের যেই কাজ আইনগত, সেই কাজ অধস্তন কর্তৃপক্ষের নয়। তাই সর্বদা কাজের সঠিক বিভাজন করতে হবে। তিনি প্রথমেই বলেছেন যে যারা ব্যুরোক্রেট হবেন তাদেরকে যুক্তিসঙ্গতভাবে কাজ করতে হবে। তাদের কাজ সবসময় আইনগত এবং বৈধ হবে। সেই জন্য কোনো ব্যক্তির ইচ্ছা বা অনিচ্ছার দ্বারা পরিচালিত হলে চলবে না। যে বিষয়টি গ্রহণযোগ্য বলে মনে হবে এবং যে বিষয়টি যুক্তিসিদ্ধ হবে সেই বিষয়ের জন্যই কাজ করতে হবে। সেই ব্যক্তি যদি যুক্তিসিদ্ধভাবে কাজ না করে নিজের ব্যক্তির ইচ্ছা বা অনিচ্ছার দ্বারা পরিচালিত হয়, তাহলে তা কখনোই ব্যুরোক্রেসির জন্য গ্রহণযোগ্য হবে না। তিনি ব্যুরোক্রেটদের নিয়োগ এবং পদোন্নতির কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন তাদের নিয়োগ এবং পদোন্নতি হবে নিজেদের বৈধতার ভিত্তিতে বা নিজেদের কর্মের ভিত্তিতে। তিনি নিয়োগের ক্ষেত্রে বলেছেন নিয়োগ সর্বদাই পরীক্ষা দেওয়ার মাধ্যমে হবে। সেই পরীক্ষাতে যারা ভালো ফল লাভ করবেন তারাই নিয়োগ হবেন এই ব্যুরোক্রেসিতে। এবং পদোন্নতির ক্ষেত্রে তিনি বলেছেন যে যত ভালো কাজ করবে তার কাজের পদোন্নতিও হবে তত বেশি। তাই তিনি নিয়োগ এবং পদোন্নতিকে সর্বদাই আইন দ্বারা মেনে চলার কথা বলেছেন। যে সমস্ত ব্যুরোক্রেটরা কাজ করছেন তাদের সবসময় নৈতিকতা দ্বারা পরিচালিত হতে হবে এবং অফিসের কোনো জিনিস বা কোনো বস্তু তারা নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারবেন না। এই ধরনের কথাও ম্যাক্স ওয়েবার বলেছেন।
সাধারণভাবে যদি আমরা এই ম্যাক্স ওয়েবারের ব্যুরোক্রেসি সম্পর্কে ধারণাকে বর্ণনা করি তাহলে বলতে হবে যে তিনি একটি ক্রমোচ্চ স্তরবিন্যস্ত কাঠামোর কথা বলেছেন, যেই কাঠামে উপরের কর্মচারীর কথা নিম্নস্থ কর্মচারীরা মেনে চলবেন এবং তাদের কাজ হবে সবসময় বৈধ। তারা কখনোই নিজেদের ইচ্ছা অনিচ্ছা দ্বারা পরিচালিত হবেন না। তারা নিজেদের যে কাজ করবে তা যুক্তিসঙ্গত এবং আইনের দ্বারা বৈধভাবে পরিচালিত হবেন বলে তিনি জানান। তার এই তত্ত্বের নানান সমালোচনা করেছেন বিভিন্ন ব্যক্তি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কেউ কেউ বলেছেন যে তিনি এই ব্যুরোক্রেসি ধারণা দেওয়ার মাধ্যমে মানুষকে যন্ত্রে পরিণত করে। কারণ সমস্ত নিয়ম নীতি মেনে যখন একটি ব্যক্তি কাজ করে তখন সে কখনোই সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারেন না। মানুষ যন্ত্র নয়, মানুষ সর্বদা মানবিকতা দ্বারা পরিচালিত হয়, তাই তাকে যন্ত্রের সাথে তুলনা করলে চলবে না। এছাড়াও আরও সমালোচনা ওঠে যে তার এই তত্ত্ব কোনো আনস্টেবল পরিবেশে প্রযোজ্য নয়। তার এই তত্ত্বকে প্রয়োগ করতে গেলে রাজনৈতিকভাবে স্থিতাবস্থা খুবই প্রয়োজনীয়। সেই জন্য তৃতীয় বিশ্বের উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিতে এই ধারণা প্রয়োগ করা কখনোই সম্ভব নয়। এই সমস্ত সমালোচনা সত্ত্বেও একথা তোমাদের ভুললে চলবে না যে ব্যুরোক্রেসি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা ম্যাক্স ওয়েবারই দিয়েছিলেন। কিন্তু তিনি তৃতীয় বিশ্বের কথা ভাবেননি। তার মূল কারণ হচ্ছে তখন তিনি জার্মানের যেহেতু একজন ব্যক্তি ছিলেন, তাই তিনি তার নিজের দেশের ব্যুরোক্রেটকে পরিচালনা করার জন্যই এই ধারণা দিয়েছেন। এমন নয় যে তিনি সমগ্রটা দেখে পরিচালিত হয়েছেন। তাই যেই প্রজন্মের তত্ত্ব সেই প্রজন্মের পরের প্রজন্মগুলিতে এসে প্রয়োগ করতে হলে গেলে চলবে না। আমাদের সময়ের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তনশীল, তাই ব্যুরোক্রেসিকেও বিভিন্ন সময় পরিবর্তিত হতে হয়েছে। কিন্তু এই যে ম্যাক্স ওয়েবারের ব্যুরোক্রেসির ধারণা তা এক বিশিষ্ট সময় জুড়ে প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করা যায় তোমাদের ভিডিওটা ভালো লাগবে। শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই, তোমরা চাইলে আমাদের যে কোনো টিউশন ব্যাচে জয়েন করতে পারো। এই ম্যাক্স ওয়েবারের ব্যুরোক্রেসি সম্পর্কে কোনো নোটসের প্রয়োজন হলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।